নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের ফের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সকলকে হতচকিত করে দিয়ে শিয়ালদা আদালত থেকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। এই জামিনটাকে আইনের পরিভাষায় বলে ডিফল্ট বেল, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যদি তদন্তকারী সংস্থা চার্জশিট জমা করতে না পারে, তাহলে বেল পাওয়াটা অভিযুক্তের অধিকার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কোনো অবস্থাতে কোনো যুক্তি দিয়ে তাদের বেল আটকানো যায় না। আজকে সেই রকমই একটি কি বলবো অপ্রত্যাশিত হাস্যকর ঘটনা ঘটল আমাদের এই শহরে, এবং আমি যেহেতু নিজে এই ব্যাপারে ভুক্তভোগী, অতএব আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাটা এই প্রসঙ্গে হঠাৎ আমার মনে আসছে। দেখুন, এই ডিসেম্বর মাসেই 20 তারিখে 2018 সালে এই একই সংস্থা আমাকে একটা মিথ্যে মামলায় সাজানো অভিযোগে হঠাৎ করে গ্রেফতার করে ভুবনেশ্বরে চালান করে দেয়। এখন এই যে চার্জশিট দেওয়ার সময়সীমা, এটা এক এক রাজ্যে এক এক রকম। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে এই সময়সীমা 90 দিন, কিন্তু উৎকল ভূমিতে কোনো অজ্ঞাত কারণে এই সময়সীমা 120 দিন। 118 দিন চলে গেল, সিবিআই আমার বিরুদ্ধে কোনো চার্জশিট পেশ করলো না। 119তম দিনে আমাকে আমার ওড়িশার কৌঁসুলি খুব উল্লসিতভাবে জেলে ফোন করে বললেন, ডোন্ট ওয়ারি, টুমরো ইউ আর গোয়িং টু গেট দ্য ডিফল্ট বেল। তখনই আমি জানতে পারলাম ডিফল্ট বেল বস্তুটা কি, এবং আমারও মনটা একটু উল্লসিত হলো। ও মা! ঠিক তার পরের দিন, অর্থাৎ গুনে গুনে 120তম দিনে সিবিআই এর অফিসাররা অনেক তেল পুড়িয়ে সরকারের অর্থ অপব্যয় করে ভুবনেশ্বরে উড়ে গেলেন সময়সীমার মধ্যে চার্জশিট জমা দিতে। অথচ একটা জঘন্যতম খুন ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে সময় মতো চার্জশিট দাখিল তারা করতে পারল না। উলুখাগড়ার মধ্যে পড়ি আমি, ফলে আমার দুর্ভাগ্যের কথা আমি নাই বা বললাম, কিন্তু এই ঘটনা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আজকের এই অপ্রত্যাশিত ঘটনার পরে আমি আর এই সংস্থাকে ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলতে রাজি। অতএব আমি এই সংস্থার নাম বদলে করেছি কমেডি ব্যুরো অফ ইন্ডিয়া। সিবিআই সংক্ষেপে এক্ষেত্রেও থাকলো, কিন্তু এই ধরনের কমেডি যে আমাদের দেখতে হবে, তাও এই ধরনের একটি মামলা নিয়ে, যে মামলা আমাদের গোটা রাজ্যকে আন্দোলিত করেছিল, শহরে শহরে নগরে জনপদে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত আবেগে রাস্তায় টেনে এনেছিল, রাস্তা দখল করিয়েছিল, এবং যে মামলা গোটা ভারতবর্ষের সর্বত্র মানুষকে এত বড় একটা অপরাধ সম্পর্কে তাদের বিবেককে জাগ্রত করেছিল, সেই মামলায় সময় মতো সাপ্লিমেন্টারি চার্জশিট যারা দিতে পারে না, তারা নিজেদের যদি দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি বলে দাবি করে, তাহলে তার চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। এখন আজকে দেখুন, এইটা ইন ক্যামেরা প্রসিডিংস চলছে শিয়ালদা কোর্টের মধ্যে। সেখানে আইনজীবীরা ছাড়া এবং অভিযুক্তরা ছাড়া কারুর প্রবেশাধিকার নেই। কিন্তু সেখানে যা আজকে যা ঘটেছে সেটা অত্যন্ত সংক্ষিপ্ত। আমি যা জানতে পারলাম সেটা মোটামুটি এইরকম, যে
সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী উঠে দাঁড়িয়ে তিনি জজ সাহেবকে বললেন যে আজকে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল, কিন্তু তদন্ত এখনো আমরা গুটিয়ে আনতে পারিনি বলে এই চার্জশিট দিতে পারছি না। অতএব আইন অনুযায়ী আপনি যে ব্যবস্থা নেওয়ার সেটা নিতে পারেন। তিনি একথা বলার সঙ্গে সঙ্গে প্রথমে অভিজিৎ মণ্ডলের কৌশলী, তারপরে সন্দীপ ঘোষের কৌশলী, তারা দুজনেই বলেন যে যেহেতু নির্দিষ্ট সময়সীমা আজ অতিক্রান্ত হয়ে গেল, অতএব আমাদের মক্কেলরা এবার জামিন পেতে বাধ্য। কথা আর না বাড়িয়ে সঙ্গে সঙ্গে বিচারপতি একটা তাদের জামিন দেওয়ার আদেশ দিয়ে দেন এবং মাত্র ২,০০০ টাকা বন্ডে, সম্ভবত একটা বা দুটো সিওরিটিতে, এত বড় একটা কাণ্ডের সঙ্গে জড়িত দুই প্রায় ঘোষিত অপরাধী তারা জামিন পেয়ে গেলেন। এখন অনেকে একথা বলছেন যে সন্দীপ ঘোষ জামিন পেলেও তো জেল থেকে বেরোতে পারছেন, কেননা দুর্নীতি সংক্রান্ত মামলায় তো তিনি এখন জেলের ভিতরেই থাকবেন। সেটা ঠিক, এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, সন্দেহের অবকাশও নেই। অতএব অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি অফ টুডেজ অর্ডার যদি কেউ থাকেন, তাহলে তিনি টালা থানার ওই অফিসার ইনচার্জ ভদ্রলোক অভিজিৎ মণ্ডল। আমার প্রশ্ন, আমি আপনাদেরকে এই দিন কতক আগেই একটা ভিডিওয় বলেছিলাম যে দেখুন, ধর্ষণ এবং খুনের ঘটনায় ওই তালপাতার সেপাই ছেলেটিকে বাদ দিয়ে আর কাউকে সিবিআই সন্দেহাতীত ভাবে জড়াতে পারছে না। তার ফলে তারা মোটামুটি এ ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে। সুতরাং তারা তাদের তদন্ত কনসেন্ট্রেট করেছে যে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাটের কাজে কারা কারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করা, তাদের সম্পর্কে তথ্য সাক্ষ্য জোগাড় করা এবং সেই মতো একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া। এই দুদিন আগে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে তুষার মেহতা বন্ধখামে সিবিআই এর যে সপ্তম স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিলেন তাতেও কিন্তু ঠিক একই কথা বলা আছে। অর্থাৎ একই সঙ্গে তিনটি বিষয়ে নাকি সিবিআই তদন্ত করছে, একটা খুন ও ধর্ষণ, দ্বিতীয় তথ্য লোপাট এবং তৃতীয় দুর্নীতি। এর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি বলতে যেটুকু হয়েছে সেটা দুর্নীতির, এবং এই অভিযোগে বেশ কয়েক সন্দীপ ঘোষ ছাড়াও আরো বেশ কয়েকজনকে তারা গ্রেফতার করেছেন। কয়েকজনের বিরুদ্ধে প্রসিকিউশন শুরু করা যাচ্ছে না, রাজ্য সরকার এখনো প্রয়োজনীয় অনুমতি দেননি বলে। কিন্তু দুর্নীতির মামলায় যদি আরজি করের ক্ষেত্রে খুন ও ধর্ষণ এবং তথ্য লোপাটের মতো ঘৃণ্যতম অভিযোগের ঊর্ধ্বে উঠে যায় এবং গুরুত্ব পায়, তাহলে সেটা নেহাতি জোক ছাড়া আর কোনো কিছু নয়। এখন প্রশ্ন হলো, অভিজিৎ মণ্ডল ব্যক্তিটি কে এবং তার সম্পর্কে যখন ঘটনাটা ঘটেছিল আমরা কি কি কথা শুনেছিলাম এবং তার আচরণের মধ্যে দিয়ে তিনি যে একজন সত্যিকারের ভীত অপরাধী তিনি নিজেই তা প্রমাণ করে দিয়েছিলেন। আমি এই সুবাদে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে কথা আরেকবার মনে করার চেষ্টা করছি। যতদূর আমার স্মৃতিশক্তি, এখন বয়স হয়েছে, ডিমেনশিয়া ধরেছে, ফলত সব কথা মনে থাকে না, তবু যেটুকু মনে আছে আপনাদের স্মরণ করিয়ে দিতে। এই ভদ্রলোক
অভিজিৎ মণ্ডল তিনি প্রথমে চেষ্টা করছিলেন যে করে হোক একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যেতে, যাতে সিবিআই তাকে অ্যারেস্ট করতে না পারে। একজন দুধে পুলিশ অফিসার, তার মাথার উপরে গোটা পুলিশ ডিপার্টমেন্টের হাত আছে, ভারপ্রাপ্ত মন্ত্রীর হাত আছে, তিনি অযথা এত বিচলিত হবেন কেন? তিনি যদি কোনোই অপরাধ না করে থাকেন, তাহলে এইভাবে কলকাতা শহরের এক একটা বেসরকারি হাসপাতালের দরজায় গিয়ে তিনি কড়া নাড়লেন কেন? তার কপাল খারাপ, তাকে সব হাসপাতালই বলে দিল প্রাথমিক পরীক্ষার পরে যে না, আপনার শরীরে মশাই তেমন কোনো গোলযোগ নেই, অতএব আপনাকে আমরা ভর্তি করতে পারছি না। শেষ পর্যন্ত কলকাতা পুলিশেরই সাহায্যে দক্ষিণ কলকাতার একটা নার্সিংহোমে তিনি ভর্তি হন। এবং এই যে বেসরকারি হাসপাতালগুলি অভিজিৎ মণ্ডলকে তার বিপদের সময় ভর্তি নিতে অস্বীকার করেছিল, সেই ঘটনায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি স্বাস্থ্য সচিব নিগমকে ডেকে বলেছিলেন যে এদেরকে ডেকে এমন আড়ংধোলাই দাও যেন আর জন্মেও তারা এই ধরনের কাজ না করে। সমস্ত বেসরকারি হাসপাতালের যারা কর্তা ব্যক্তি, তাদেরকে স্বাস্থ্য ভবনে গিয়ে কার্যত মুচলেকা দিয়ে আসতে হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল, তারা যখন বলেছিলেন যে দেখুন, একজন রোগীকে হাসপাতালে ভর্তি করার কয়েকটা পূর্ব শর্ত থাকে, সেই পূর্ব শর্তের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রাথমিক যেসব পরীক্ষা নিরীক্ষা, তাতে যদি তেমন কোনো বড় গন্ডগোল চোখে পড়ে বা ধরা পড়ে, তাহলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করে নিই, অন্যথায় নেওয়াটা আমাদের যে মেডিকেল এথিক্স তার বিরুদ্ধে। তখন তাদের কাছে জানতে চাওয়া হয় যে তারা সব ব্যাপারেই এই এথিক্স মেনে হাসপাতাল পরিচালনা করেন কিনা, এবং তাদের একথা বলা হয় যে এখন যেহেতু বিষয়টি নিয়ে খুব জটিলতা তৈরি হয়েছে, কিন্তু তাদের এই বিরাট অপরাধটা সরকার ভুলছেন না, যথাসময়ে কিন্তু এর কড়া দাওয়াই তারা পেয়ে যাবে। তাহলে একজন থানার ওসি তিনি নিজে দৌড়ে বেড়ালেন বেসরকারি হাসপাতালে, একটু জায়গা দাও মা, একটু জায়গা দাও মা করতে করতে পেলেন না। শেষ পর্যন্ত কোথাও একটা ছোট হাসপাতালে নিজেকে বন্দি করলেন, তাও সরকারি অনুকূল্যে। এবং তার প্রতি এই আচরণের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী যদি এতটাই ক্রুদ্ধ হয়ে থাকেন, তাহলে ডাল মে যে কুছ কালা থা ইসমে কোই দো রায় हो ही नहीं सकता है। তারপরে আমরা কি দেখলাম? আমার নিজের তো চাক্ষুষ আমরা দেখিনি, কিন্তু সেদিনের সেই সকালবেলা থেকে যা ঘটনাবলী ঘটেছিল, আরজি করের ছাত্ররা যারা সেই সময় সেখানে উপস্থিত ছিল, তারা কি দেখলো? প্রথমে পুলিশ চেষ্টা করলো, এই অভিজিৎ মণ্ডলের পুলিশ, যেই ঘটনাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে। যখন সেটা কোনো কারণে করা গেল না, তখন বলা হলো যে এটা আত্মহত্যা নয়, দিস ইজ অ্যান আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ আর একটা খুন এবং ধর্ষণের ঘটনা, যেটা যে কোনো লোক ওই মেয়েটিকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলে সাধারণ মানুষও বুঝতে পারবে, সেই রকম একটি
ক্ষেত্রে লেখা হলো আনন্যাচারাল ডেথ। তারপরে ছাত্রছাত্রীরা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে কার্যত কর্তা ব্যক্তিদের ঘেরাও না করলে ম্যাজিস্ট্রেটকে এনে ইনকোয়েস্টও হতো না। তারপরে ওই নির্যাতিতার বাবা মাকে আরজিকর হাসপাতালে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তাদের একমাত্র সন্তানকে দেখতে না দিয়ে গায়ের জোরে তার মরদেহ আরজিকর থেকে প্রথমে বাড়িতে একেবারে বুড়ি ছোঁয়ার মতো করে এবং তা অবশেষে হাসপাতালে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হলো ওই এলাকার তৃণমূল ভৈরব বাহিনীর নেতৃত্বে এবং সেন দৃষ্টির মধ্যে। এই যদি কাহিনী হয়ে থাকে, সার্কামস্ট্যান্সিয়ালি এটাই যদি মেয়েটির মৃত্যুর পরের ঘটনাবলী হয়ে থাকে, তাহলে কালপেবিলিটি অফ টালা থানার ওসির নিয়ে কোনো প্রশ্ন তোলা যায়? এবং সবশেষে আমরা জানতে পারলাম যে এফআইআর রুজু হয়েছে মেয়েটি শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পরে। তাহলে টালা থানা ওই তদন্তের গতি প্রকৃতি যাতে সঠিক পথে না যায় সেটা আটকাতে খুব বিচক্ষণতার সঙ্গে in a very well calculated manner, maybe at the behest of their superiors, and the superiors in their turn at the behest of their political masters, তারা একটা গপ্প সাজানোর চেষ্টা তো করেছিল। কখন পুলিশ একটা খুন ও ধর্ষণের মামলাকে প্রথমে আত্মহত্যা তারপরে আনন্যাচারাল ডেথ বলে দাবি করে? কি দায় ছিল অভিজিৎ মণ্ডলের? কেননা তার তো ব্যক্তিগতভাবে এমন কিছু লুকানোর কিছু ছিল না। তিনি যা করেছেন আদিষ্ট হয়ে করেছেন এবং সেই কাজটি করেছেন সন্দীপ ঘোষের সঙ্গে প্রতিটি প্রহরে আলাপ আলোচনা করে। সুতরাং তদন্তের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে সিবিআই যদি এই ঘটনাবলীর পরিপ্রেক্ষিতেও কোনো চার্জ আনতে না পারে, তাহলে তার থেকে দুটি বা তিনটি সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। এক নম্বর হলো সিবিআই আসলে নামে তালপুকুর, কার্যত ঘটিও ডোবে না। তারা অনেক আওয়াজ করে যে কোনো তদন্ত শুরু করে। দিল্লি, বম্বে, ভারতবর্ষের প্রায় সর্বত্র থেকে তাদের সবচেয়ে দুধে অফিসাররা নাকি কলকাতায় চলে আসেন তদন্ত করার জন্য। তারপর হেডলাইন গ্র্যাব করার উদ্দেশ্যে নানাবিধ খবর মিডিয়ায় প্লান্ট করা হয়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিটটাও তারা দাখিল করতে পারে না। অর্থাৎ আসলে এরা নিধিরাম সর্দার। একটি ব্যাখ্যা হতে পারে এটা। দ্বিতীয় ব্যাখ্যা হতে পারে অর্থনৈতিক। আমি বলছি না এই ব্যাখ্যাগুলোর মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক বা কোনোটাই সঠিক কিনা, কিন্তু লোকে তো বলবেই। কেননা আমরা জানি
যে মুখে যত বড় বড় কথাই বলা হোক না কেন, এই তদন্তকারী সংস্থার সঙ্গে যারা জড়িত থাকেন তারা অনেকেই ধোয়া তুলসী পাতা নন। অর্থাৎ গান্ধীজির ছবি দিয়ে তাদের অনেককে অনায়াসে বশ করানো যায় বলেই মাঝে মাঝে দু চারটে কেস দেখবেন ছিটকে বাইরে চলে আসে, যেখানে আমরা জানতে পারি যে সর্ষের মধ্যেই ভূত ছিল। তদন্তকারী অফিসার ঘুষ চাইতে গিয়ে ধরা পড়ে গেছেন। আমি বলছি না এক্ষেত্রে তেমন কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা, কিন্তু পাবলিক পারসেপশন এমন একটা বস্তু যা সবসময় সত্যের উপরে প্রতিষ্ঠিত হয় না, এবং অকর্মণ্যতা এমন একটা দুর্বলতা যে দুর্বলতা এই ধরনের অভিযোগকে, তা যদি সম্পূর্ণ অসঙ্গত হয়, তাকেও বিশ্বাসযোগ্য করে তোলে। 3 নম্বর হলো দিল্লিতে দিদি এবং মোদির এক অন্তরালের গভীর সমঝোতা। দেখুন, আমি আজকে দায়িত্ব নিয়ে আবার বলছি, এই তদন্ত যদি সঠিক পথে ঠিকভাবে করা যেত তাহলে এর ট্রেইলটা শেষ পর্যন্ত গিয়ে কালীঘাটে থামতে বাধ্য ছিল। তার কারণ আমরা জানি যে সন্দীপ ঘোষের স্বার্থ রক্ষায় কারা ইনভলভ ছিলেন। যারা ইনভলভ ছিলেন তাদের সঙ্গে আমাদের রাজ্যের সর্বোচ্চ স্তরের নেতা নেত্রীদের সম্পর্ক কি, এবং সেদিনকে ভোর 4:30 থেকে কার স্যাটেলাইট টেলিফোনে কার কাছে কি কি ফোন এসেছিল এবং সেই ফোনে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল, কেন বিনীত গোয়েল, যিনি কলকাতা শহরের পুলিশ কমিশনার, তিনি এমন একটি ঘটনার তদন্ত করতে অকুস্থলে অসময়ে পৌঁছে গিয়েছিলেন, আর গেলেন যদি তাহলে 4 ঘন্টা সেখানে ব্যয় করলেন কেন? তার তো ডিসি নট ছিল, তার অধস্তন আরো অনেক পুলিশ অফিসার ছিলেন। এই ধরনের ঘটনায় একজন পুলিশ কমিশনার সশরীরে এতক্ষণ সময় যখন ব্যয় করেন, তখন ধরে নিতে হবে তিনি এমনি এমনি এ কাজ করছেন না, আদিষ্ট হয়ে করছেন। তারপরের 14ই আগস্ট যেভাবে একদল গুন্ডা এসে আরজি করে তাণ্ডব চালায় এবং শেষ পর্যন্ত হয় মদ খেয়ে ঢুকেছিল বলে, নয় লেখাপড়া কিছুই শেখেনি বলে ওই অকুস্থল পর্যন্ত পৌঁছতে পারেনি, কিন্তু আরজি করের সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে বেরিয়ে গেছে, তাদেরকে পাঠিয়েছিল, সেই ব্যাপারের তদন্ত কি করা যেত না বা যায় না? সুতরাং আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা একথা বলতে বাধ্য হচ্ছি যে রাজার পাঠ যাদেরকে দেওয়া হয়েছে এই নাটকে, তারা আসলে ভৃত্য হওয়ার মতো অভিনয় প্রতিভাও নেই। আর এরই মধ্যে তালগোলে হঠাৎ দেখা গেল নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যারা এই মামলা লড়ছিলেন, সুপ্রিম কোর্টে লড়ছিলেন, শিয়ালদা কোর্টে লড়ছিলেন,
হাইকোর্টেও লড়ছিলেন, সেই বৃন্দা গ্রোভারের মতো একজন নামজাদা উকিল, যিনি মানবাধিকার রক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং যিনি এই ঘটনাটি জানার পরে প্রো বোনো অর্থাৎ একটি পয়সাও না নিয়ে মামলা চালাচ্ছিলেন এবং তার টিমের ছেলেপেলেরাই এমনকি শিয়ালদা কোর্টে রোজ হাজির থাকত সাক্ষ্য গ্রহণ করার সময়, তিনি হঠাৎ স্বাক্ষর পালা চূড়ান্ত হবার অব্যবহিত পরে দায়িত্ব থেকে সরে গেলেন কেন? তিনি বলেছেন এক্সটার্নাল ইন্টারফারেন্স। আর তার এই কথাটাকে একেবারে লুফে নিয়ে আমাদেরই কিছু সহকর্মী, যারা প্রথম দিন থেকে এই ডাক্তারদের আন্দোলনকে ডিসক্রেডিট করার চেষ্টা করছেন, ডাক্তার আন্দোলনের দু একজন ছাত্র নেতাকে নাম করে চিহ্নিত করে তাদের দাগী অপরাধী বানানোর অপচেষ্টা চালাচ্ছেন এবং গোটা বিষয়টাই, আন্দোলনটাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা খুব পরিকল্পিত ষড়যন্ত্র, এইরকম একটা আষাঢ়ে গল্প বিশ্বাসযোগ্য মিডিয়ার মোড়কে রোজ উপস্থিত করে চলেছেন। তারা বৃন্দা গ্রোভারের সরে যাওয়ার ঘটনাটাকে কানেক্ট করছেন কিঞ্জল ইত্যাদিদের মন্ত্রণার সঙ্গে। এর চাইতে বড় সত্যের অপলাপ আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। কেন মনে করি না সেটা আমি ব্যক্তিগতভাবে জানি, এবং ব্যক্তিগতভাবে জানি বলেই আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে প্রথমে বিকাশ ভট্টাচার্য এবং তারপরে বৃন্দা গ্রোভার, এই দুজনই যে এই মামলা থেকে সরে গেলেন সেটা কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের জন্য নয়, নির্যাতিতার বাবা মার আপত্তির কারণে। দেখুন, আমি এই বাপ মায়ের আর্তনাদের উৎসস্থলটা কি বুঝতে পারি। তারা দেখতে পাচ্ছেন যে তাদের একমাত্র মেয়ে, আদরের মেয়ে, যাকে এত কষ্ট করে তারা ডাক্তার বানিয়েছিলেন এবং যে ডাক্তার হয়ে গিয়েছিল, আর কিছুদিন পরেই তার বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটি সকালে হাসপাতালে গিয়ে আর ফিরেই এলো না, অথচ দরজায় দরজায় ঘুরেও কিছুতেই ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় অভিভাবকদের মাথা ঠিক করে কাজ করে না। কখনো তাদের মনে হচ্ছে অমিত শাহর কাছ থেকে তারা এই আচরণ প্রত্যাশা করেননি, কখনো তাদের মনে হচ্ছে বিকাশবাবু ঠিক করে এই কেসে আর্গু করতে পারছেন না, আবার কখনো তাদের মনে হয়েছে যে সুপ্রিম কোর্টে এ পর্যন্ত বৃন্দা গ্রোভার এবং তার টিম সঠিকভাবে বিষয়টি নাকি প্লেস করতেই পারছেন না। ফলত তারা বিকল্প আইনজীবীর সন্ধানে ছিলেন, সেটা তারা পেয়ে গেছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু সেই অনুসন্ধান যে তারা চালাচ্ছিলেন এ খবর আমার 100% কারেক্ট। ফলে যদি ক্লায়েন্টই না চায়, তাহলে কোন আত্মসম্মান জ্ঞান সম্পন্ন উকিল
মামলা চালিয়ে যাবে বলতে পারেন? এখন এই যে দিশেহারা বিভ্রান্ত একজন বৃদ্ধ দম্পতি, তাদের এই আচরণের জন্য আমি তাদেরকে কোনোভাবে ভর্ৎসনাও করতে রাজি নই। তাদের প্রতি আমার সমবেদনা এবং যত রকম সহমর্মিতা মানুষ হিসেবে থাকা সম্ভব তার সবটুকু আজও একই রকম অক্ষত আছে। কিন্তু তাঁরা ন্যায় বিচারের আশায় একের পর এক ভুল চাল চালছেন এবং কিছু মিডিয়া সেই সুযোগে ছাত্র আন্দোলনের দু চারজন নেতাকে তাদের নিজস্ব এজেন্ডায় বলির পাঁঠা করে জনসাধারণের সামনে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে যাচ্ছে। এই ঘটনা পরে, আজকের পরে আশা করব নির্যাতিতার বাবা মার সুমতি ফিরবে, তারা সঠিকভাবে চিন্তা করে পরবর্তী পদক্ষেপগুলি নেবেন এবং আমার সুপারিশের যদি কোনো রকম মূল্য থেকে থাকে তাদের কাছে, আমি বলবো বৃন্দা গ্রোভারের কাছে আপনারা ফিরে যান, তাকে গিয়ে বলুন আমরা আশাহত বাবা মা হতাশা থেকে, ক্রোধ থেকে, কাণ্ডজ্ঞান বর্জিত হয়ে আপনাকে বলেছিলাম, তার জন্য আমরা দুঃখিত, দয়া করে আপনি আমার মেয়ের মামলা চালিয়ে যান। তারা যদি এই কাজটুকু করেন, আমার ধারণা বৃন্দা সেটা অস্বীকার নাও করতে পারে। দেখতেই তো পাচ্ছেন যে কমেডি ব্যুরো অফ ইন্ডিয়ার হাতে চলে গেছে আপনার মেয়ের তদন্তের ভার, আর ট্র্যাজিক নায়ক হিসেবে এই ছাত্র আন্দোলনের নেতারা তারা চিহ্নিত হয়ে যাচ্ছেন মিডিয়ার এক শ্রেণীর স্বার্থান্বেষী সহকর্মীর কাছে। অতএব কিঞ্চিত দায়িত্ব জ্ঞান দেখানোর সময় বোধহয় এবার এসে গেছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল না হওয়াটা অকর্মণ্যতার নজির হতে পারে, কিন্তু তদন্ত শেষ হওয়ার ইঙ্গিত নয়। কেননা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে যে তারা এই বিষয়টার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অতএব আশায় বাঁচে চাষা, আমরা আশা করতে পারি অচিরেই সেই সব লোককে চিহ্নিত করে সিবিআই যা ব্যবস্থা নেবার তা নেবে। কমেডি ব্যুরো অফ ইন্ডিয়া আবার ওই ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্বরূপে উদ্ভাসিত হতে পারবে। নমস্কার, ভালো থাকবেন।